নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এই অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। আজকে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো তা হচ্ছে যে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য এবং রাজনীতি বলা যেতে পারে, কিন্তু এই দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের তদন্ত এবার অন্য মোড় নিচ্ছে, যেখানে নির্যাতিতার সহপাঠীকেও গ্রেফতার করা হয়েছে এবং গণধর্ষণ নয়, একজনই ধর্ষণ করেছে এমনটাই পুলিশ সূত্রে সেই খবর সামনে আসছে। এছাড়া যে বহিরাগত যুবকদের গ্রেফতার করা হয়েছিল তারা তো রয়েছে, পাশাপাশি নির্যাতিতার সহপাঠীকেও গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য সমাজ মাধ্যমে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, পাশাপাশি আরজি করের প্রসঙ্গ উঠে আসে এই ঘটনায়। বিজেপিও কিন্তু সরকারকে কাঠগড়ায় দাঁড় করায় ঘটনার পরে। তবে এই আবহেই দেখা যাচ্ছে যে বিজেপি শহরে একটি র্যালি বের করেছে, মিছিল বের করেছে, যেখানে যে বিজেপি সাংসদরা উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ, তারা যেভাবে আক্রান্ত হন সেটার প্রতিবাদে, অর্থাৎ তাদেরকে প্রথম সারিতে দাঁড় করিয়ে সেই যে র্যালি তারা বিজেপি বার করেছে, এই আবহে এই গোটা বিষয়টা নিয়ে আমি কথা বলবো জনতার সঙ্গে। জনতারা জানতে চাইব যে এই যে ধর্ষণ রাজনীতি, এটা কি কোথাও বুমেরাং হয়ে যাচ্ছে বিজেপির কাছে? দেখো ইন্দ্রাণী, দুর্গাপুরের এই যে ধর্ষণ কাণ্ড, এটা কিন্তু একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের এই মুহূর্তে বাংলার বিশেষ করে রাজনীতির যে পরিস্থিতিটা, রাজনৈতিক পরিস্থিতিটা, বিজেপির যে রাজনীতিটা, সেটা কি সাংঘাতিকভাবে মানবতাহীন, একটা মূল্যবোধহীন, একটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দোষী সাব্যস্ত করা যায় তার জন্য একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের রণকৌশলে পরিণত হয়েছে। আমার প্রথম দিন থেকে একটাই কথা যেটা মনে হচ্ছিল, বারবার বলার চেষ্টা করছি, যে রেপ ইজ এ রেপ ইজ এ রেপ। রেপটা কখনো তৃণমূলের রেপ বা বিজেপির রেপ হয় না, ভয়ঙ্কর একটা ক্রিমিনাল অফেন্স, এবং সেটার জন্য আইন আছে, এবং শুধু আইন দিয়েও এই সমস্যার সমাধান হয় না। পুলিশ প্রত্যেকটা একক বর্গক্ষেত্রে বিরাজমান হতে পারে না, পৃথিবীর কোথাও হতে পারে না। ইসরায়েলের মোসাদের পক্ষেও সম্ভব নয়, ইসরায়েলেও রেপ হয়। রেপ একটা সামাজিক ব্যাধি, এবং এটা ক্ষমতার সঙ্গে ধর্ষণ লুকিয়ে থাকে নানানভাবে, অনেক মনস্তাত্ত্বিক দিক আছে, এবং সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। পুলিশের দায়িত্ব নিশ্চয়ই আছে, পুলিশ তার দায়িত্ব পালন করছে কিনা, একটা রেপ হলে ব্যবস্থা নিচ্ছে কিনা। আর এখানে কি দাঁড়ালো জিনিসটা? এখানে দাঁড়ালো যে এটা পরস্পরের পরিচিত, এবং তারা দুজনে হস্টেল থেকে কার্যত পালিয়ে, কেননা সই করে গেছে, সেটা তো কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু তারা কি করতে গেছিল এবং সেখানে তারা কি করেছে এখন তো সব উদ্ঘাটিত, তদন্ত রিপোর্টও তাই বলছে। মাঝখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি, আজ এই বুধবার রাত্রিবেলায় যখন কথা বলছি ইন্দ্রাণী, তখন দেখতে পাচ্ছি বাবা কার্যত ক্ষমা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বলছেন যে যেটা হয়েছে সেটা শাস্তি চাই, এবং এটার এখন কিন্তু সেই গলার সেই সুর নেই যেটা এর আগে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবং সেখানে এত কথা বলেছিলেন, যেমনকি উড়িষ্যার সাথে পশ্চিমবঙ্গের তুলনা করেছিলেন, পুরো একটা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন। আমার সমস্ত সহানুভূতি মেয়েটির প্রতি আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো ডিস্টার্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির 12টার পরে মেয়েরা কেন বেরোবে এটা নিয়ে কত বিরাট একটা নারী স্বাধীনতা, একটা ওমেন লিবার্টির হয়ে সবাই বলতে শুরু করলো, অ্যাজ ইফ যেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা নারী জাতিকে কলকাতায় রাত্রি 12টার পরে বেরোতে বারণ করেছেন। উনি কিন্তু যেটা বলেছেন সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি, আমার ধারণা অনেকেই বুঝেছে, সবাই বুঝেছে। আপনার বাড়িতে যদি আপনার কন্যা রাত্রি 12টার পর বাড়ি থেকেও বেরোয়, আপনি কি তাকে বলবেন না যে এত রাত্রিবেলা বাবা 12টার পরে কেন বেরোচ্ছিস? এটা তো একটা সাধারণ মায়েরা বাবারা যা করে থাকে, আমরা যা করে থাকি। এমনকি আমার তো মেয়ে নেই, ছেলেও রাত্রি 12টার পরে বেরোলে আমি বলি যে কেন 12টার পরেই বেরোতে হবে? এখন জেনারেশন জি হয়েছে, তারা রাত্রি 12টায় যাচ্ছে, আমরা অনেক সময় মেনেও নিচ্ছি, কিন্তু এটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা একটা টিপিক্যাল
একটা পুরাতনী মায়ের দৃষ্টিভঙ্গি থেকে, যারা বাড়ির পারিবারিক কর্তৃত্ব, উনি তো একটা বাড়ির একটা সংসার চালিকা, সাধারণভাবে বলেছেন। তার মানে কিন্তু এই নয় যে নার্স রাত্রিবেলায় কাজ করবে না, একটা নাইট রিপোর্টার থাকবে না। মানে আমরা কিন্তু বর্তমান খবরের কাগজেও যখন কাজ করেছি, বরুণ সেনগুপ্ত মেয়েদের নাইট ডিউটি দিত না, খুব কনজারভেটিভ অ্যাপ্রোচ বলতে পারেন। কিন্তু এখানে কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মানে আর কি মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না, এবং সেই কারণে কথাটা বলেছেন তা না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা যদি আমরা বাদ দিই, তাহলে এটা সরকারি হাসপাতাল নয়, আরজি করের সাথে তুলনা করার কোনো প্রশ্ন উঠছে না। এখানে কোনো রকমভাবেই তৃণমূল দলের কোনো ভূমিকা নেই। খামোখা এটাকে একটা ইস্যু করা ভোটের আগে। এবং সবথেকে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে বিজেপির উড়িষ্যার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তারা আসরে নেমে পড়লেন দিল্লির নির্দেশে, এবং দেখা গেল যে বিজেপি সেটা নিয়ে একদম মানে আসরে নেমে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাত্রি 12টার পরে কেন বলেছেন সমস্ত মেয়েদেরকে এখন তাহলে 12টার পরেই তাদেরকে মানে রাস্তায় নামাতে পারলে যেন নারী স্বাধীনতা রক্ষিত হয়। তো বিজেপির মতো একটা রক্ষণশীল সনাতনী ধর্মের দল হঠাৎ প্রগতিশীল হয়ে ওঠে, এই যে নারীদের জন্য এত অশ্রু বিসর্জন দিচ্ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বধ করার জন্য। কিন্তু সমস্ত জিনিসটা যখন প্রকাশ্যে এসে গেল, বাবা বুঝতে পারলেন যে এখানে সন্তানও কিন্তু সবসময় এরকম ঘটনায় পরিস্থিতিতে বাবা মায়ের কাছেও সঙ্গে সঙ্গে সব কথা স্পষ্টভাবে বলে না, এবং অনেক রকমের মানে এটার মধ্যে অনেক সামাজিক দিক আছে, অনেক গভীর দিক আছে। আমি মেয়েটির প্রতি সহানুভূতি নিয়ে বলছি যে দোষীরা শাস্তি পাক। ছেলেটি, এটা গণধর্ষণ নয় বলে জানা গেছে। এখন সবটা যদি আমরা একটু চুপ করে থাকি, একটু শান্ত হয়ে থাকি, একটা বিচ্ছিন্ন একটা সামাজিক ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এর ভোটের আগে বধ করার জন্য যদি এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, বিজেপি মাঝখান থেকে কি হলো, বিজেপি এখন বুঝতে পারলো। এখন তো বিজেপি আর এই বিষয়টার থেকে, এখন আজকে তো দেখলাম রাস্তায় নেমেছে আবার বিজেপির যে সাংসদের ওপরে যে অত্যাচার হয়েছে, তিনি বন্যা দেখতে গিয়ে খগেন মুর্মু ইস্যু এসছে। সুতরাং আমার যেটা মনে হয় যে তড়িঘড়ি করে এই যে নিজাক পলিটিক্স, এটা ধর্ষণ নিয়ে আর যাই হোক, বিজেপিকেও অনুরোধ করব যে আগামী দিনে, কারণ আমরা এর মধ্যেও কিন্তু উড়িষ্যা ধর্ষণ, যৌন হেনস্থার শিকার, দিল্লিতে একটা ঘটনা ঘটলো। সুতরাং এখন তাহলে প্রত্যেকটা ঘটনায় নারী কমিশন তাহলে কেন যাচ্ছে না সে প্রশ্ন ওঠে। তাহলে পশ্চিমবঙ্গের একটা ধর্ষণ হলে সেটা হচ্ছে খুব বিরাট ক্রাইম, আর অন্য রাজ্যে হলে সেটা ক্রাইম নয়। তার মানে কিন্তু এই নয় যে আমি অন্য রাজ্যের দৃষ্টান্ত দেখিয়ে পশ্চিমবঙ্গটাকে লঘু করার কথা বলছি। সব মিলিয়ে খুব দুঃখের পরিস্থিতি। আজকে আমি খুব বিষণ্ণ চিত্তে এই কথা বলতে বাধ্য হলাম ইন্দ্রাণী। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। জয়ন্তদার ব্যাখ্যা আপনারা শুনলেন। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দায় এবং কলকাতা টিভি ডিজিটালে রাত 3, 7 দিন।